আমরা যদি মাঠে এই কলা চাষ করতাম, সেখান থেকে গাছের যে বৃদ্ধি বা রেট সেটা অনেক কম। সেটা এখানে যদি আমি করি, আমি 8 মাসের মধ্যে যে পরিমাণ চারা আমি ডেভেলপ করে দিতে পারবো, সেটা মাঠে নিয়ে গেলে চাষিদের ক্ষেত্রে সেটা প্রায় 2 গুণ থেকে 3 গুণ উৎপাদন দিতে পারে। এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে খুব অল্প সময় রোগ মুক্ত বা জীবাণু মুক্ত গাছ আমরা এখানে চারা উৎপাদন করতে পারি। গাছের যে উৎপাদন সেটা 2 গুণ বা 3 গুণ লেভেলেও আমরা নিয়ে যাওয়ার একটা ক্ষমতা রাখি। খুব কম সময় বেশি সংখ্যক গাছ উৎপাদন করতে পারি, কোনো রোগ জীবাণু পাবো না, বৃদ্ধিটা খুব বেশি, অনেক বেশি প্রোডাকশন দেবে। ভারতে এর বাজার বাড়ছে, সেটা কম সময়ে বেশি পরিমাণ উৎপাদন দিচ্ছে। আজ আমি আপনাদের এমন এক আধুনিক পদ্ধতির কথা বলবো যার মাধ্যমে ভবিষ্যতে আপনি খুঁজে পেতে পারেন এক দারুণ আয়ের পথ। হ্যাঁ, আমি বলছি টিস্যু কালচারের কথা। টিস্যু কালচার নামটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু আসলে এই পদ্ধতিতে কিভাবে একটি ছোট গাছের অংশ থেকে হাজার হাজার উন্নত মানের চারা তৈরি হয় তা কি জানেন? আজকের এই ভিডিওতে জানবো টিস্যু কালচার কি, কিভাবে ল্যাবের ভিতরে এই প্রক্রিয়া সম্পন্ন হয়, কেন কৃষি ও ব্যবসায় ভবিষ্যতে এটি একটি গুরুত্বপূর্ণ, আর এই সেক্টরে কিভাবে তৈরি হচ্ছে নতুন আয়ের সুযোগ। তাই পুরো ভিডিওটি সহজ ভাষায় জানতে সম্পূর্ণ দেখুন। নমস্কার স্যার, লাইফ লেসন স্টুডিওতে আপনাকে স্বাগতম। স্যার, আমরা আপনার কাছ থেকে প্রথমে টিস্যু কালচার কি এই বিষয়টা একটু জেনে নেব। আমরা আজকে উপস্থিত হয়েছি টিস্যু কালচার ল্যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই টিস্যু কালচার ল্যাব যেটা এখানে চলছে, আমরা যে কাজ এখানে করি, এটা একটা স্মার্ট এগ্রিকালচারের মধ্যে অন্তর্ভুক্ত। তো টিস্যু কালচার বলতে আমরা মূলত বুঝি এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে খুব অল্প সময় রোগ মুক্ত বা জীবাণু মুক্ত গাছ আমরা এখানে চারা উৎপাদন করতে পারি, এবং পরবর্তীতে সেটিকে মাঠে নিয়ে গিয়ে আরো ভালোভাবে গাছের যে উৎপাদন সেটা 2 গুণ বা 3 গুণ লেভেলেও আমরা নিয়ে যাওয়ার একটা ক্ষমতা রাখি। স্যার, এই পদ্ধতি কিভাবে কাজ করে আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের দর্শকদের। এই পদ্ধতির ক্ষেত্রে, টিস্যু কালচারের ক্ষেত্রে আমাদের যে মূল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নানা রকম গাছ যেগুলো আমরা চাষ করি, সেই গাছের নানা রকম পার্ট থেকে আমাদের গাছের যে ডেভেলপমেন্ট সেটা হয়। তো সেই জায়গায় যদি আমরা টিস্যু কালচার যে মেথডটা আছে, সেই মেথডটার মেইন যে উদ্দেশ্য সেটাই হচ্ছে যে আমরা খুব কম সময় বেশি সংখ্যক গাছ উৎপাদন করতে পারি। এই পদ্ধতিতে যেটা করা হয়, যে ডাইরেক্টলি মাটিতে চাষ না করে, মাটির মধ্যে আমরা গাছ না লাগিয়ে আমরা মিডিয়া বানাই, মিডিয়ার মধ্যে গাছটাকে ডেভেলপ করি, এবং সেই নিউট্রিশনাল মিডিয়ায় গাছটা যখন প্রপার ওয়েতে ডেভেলপ হয়ে যায়, পরে সেটাকে মাঠে নিয়ে গিয়ে চাষ করে সেটাকে আরো গাছটাকে আরো তাগড়াই করে তুলতে পারি এবং উৎপাদন বেশি আসে সেখান। স্যার, সাধারণ চারা উৎপাদনের থেকে এটি কতটা আলাদা? দেখুন, সাধারণ চারা নিয়ে আমরা যখন কাজ করি, তখন আমাদের যেটা আগেও বললাম, যে মেইন যে জিনিসটা থাকে সেটা হলো মাটিতে আমরা সেই চারাগুলোকে লাগাই, সেই গাছটা আস্তে আস্তে ডেভেলপ করে এবং তখন সেটাকে মাঠে সম্পূর্ণভাবে ট্রান্সফার করা হয়। কিন্তু এইখানে আমরা যেটা মেইনলি ফোকাস করি সেটা হচ্ছে এইরকম ভাবে কোনো নিউট্রিশনাল মিডিয়া আমরা ডেভেলপ করি। এই যে নিউট্রিশনাল মিডিয়া করলাম, এর মধ্যে যাবতীয় নিউট্রিয়েন্ট, মানে একটা গাছের ডেভেলপ হওয়ার জন্য, গাছের বৃদ্ধির জন্য যা যা খাবার দরকার সেগুলো এর মধ্যে আছে। তার ফলে কি হয়, খুব কম সময় সে তাড়াতাড়ি করে বৃদ্ধিটা তাদের হয়, এবং পরে এটাকেই যখন আমি মাঠে নিয়ে যাব, তখন এইখান থেকে যে গাছটা পাবো তার যে 3টে মেইন সুবিধা আমরা যেটা পাবো, একটা হচ্ছে কোনো রোগ জীবাণু পাবো না, দ্বিতীয় হচ্ছে বৃদ্ধিটা খুব বেশি, এবং পরবর্তী ক্ষেত্রে এটা হলো অনেক বেশি প্রোডাকশন দেবে, মানে অনেক বেশি উৎপাদন দেবে। তাই নর্মাল চাষের থেকে এই চাষের মধ্যে অনেক বেশি অ্যাডভান্টেজ ইন দ্য লং রান বা পরবর্তী ক্ষেত্রে আমরা খুঁজে পেতে পারি। স্যার, ল্যাবের ভেতরে কোন কোন ধাপ অনুসরণ করা হয়? এই পুরো টিস্যু কালচার পদ্ধতিতে আমরা মূলত 4টি ধাপে এটাকে করি। তো সেগুলো আমরা পরপর একবার দেখে নিচ্ছি, আমরা সেই অনুযায়ী বুঝতে পারবো কিভাবে কাজগুলো করা। প্রথম যে ধাপটা যেখানে আমরা প্ল্যান্ট টিস্যু কালচার ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে নিউট্রিশনাল মিডিয়া প্রিপারেশন রুম। নিউট্রিশনাল মিডিয়া বলতে আমরা মূলত যেটা বুঝি, যে যেখানে গাছের বৃদ্ধির জন্য যে যে খাবারগুলো দরকার তাদের, সেইটাকে আমরা আলাদা করে আর্টিফিশিয়ালি ডেভেলপ করে একটা এরকম পাত্রের মধ্যে রাখি, রেখে সেটাকে অটোক্লেভিং করা হয়। অটোক্লেভিং করার পরে আমরা পরবর্তী স্টেপগুলো যাই। আমরা তাহলে পরের যে ধাপটা সেটা দেখতে চলেছি। নেক্সট স্টেপে এই যে ঘরটা, এখানে আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে স্টেরিলাইজেশন করা হয়। স্টেরিলাইজেশন মানে রোগ জীবাণু মুক্তিকরণ। তাহলে এখানে আমাদের মূলত এই যে মিডিয়া যেটা অলরেডি আমরা বানিয়েছি, ওখান থেকে বানিয়ে যে মিডিয়া আনা হয়েছে, সেই মিডিয়াটিকে এখানে রাখা হয়, এবং রাখার পর সেটা 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মূলত অটোক্লেভিং করা হয়। এর পরবর্তী স্টেপ, যখন এই স্টেরিলাইজেশন কমপ্লিট হয়ে যায়, এই জীবাণু মুক্তিকরণ কমপ্লিট হয়ে যায়, এরপরে আমরা তার পরের স্টেপের দিকে এগোতে পারি।
দ্বিতীয় ধাপের পর এবার আমরা পৌঁছে যাচ্ছি তৃতীয় যে ধাপ, যেটা দিয়ে আমরা প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাব ডেভেলপ করি। এই যে যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ল্যামিনার এয়ার ফ্লো। এইটা আমাদের এই পার্টিকুলার জায়গায় মূল যে কাজটা করা হয় সেটা হচ্ছে গাছের যে অংশটা নিয়ে আমরা আলটিমেটলি সেটাকে বড় গাছে রূপান্তরিত করার চেষ্টা করব, সেই অংশটাকে এখানে অ্যাসেপ্টিক কন্ডিশন মানে জীবাণু মুক্ত এবং ডাস্ট মুক্ত, কোনো রকম যাতে কোনো কিচ্ছু না থাকে সেই কন্ডিশনে এখানে সেই প্লান্টগুলোকে আমার মিডিয়ার মধ্যে প্লেস করা হয় এবং তারপর সেটাকে পরের ধাপের জন্য নিয়ে যাওয়া। এবার আমরা চতুর্থ ধাপ বা সর্বশেষ ধাপের দিকে যাচ্ছি। এখানে মূলত যেটা করা হয় সেটা হলো প্লান্ট গ্রোথ রুম, মানে এখানে আমাদের যাবতীয় যা গাছ ওখান থেকে যেটা আমরা এরকম ভাবে নিয়ে এসেছি, আমার মিডিয়ার মধ্যে প্লান্ট করে দিয়ে এসেছি, সেটাকে এখানে রাখা হয়। এই রাখার পরে আমাদের এই পার্টিকুলার রুমের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট কন্ডিশন বা গুরুত্বপূর্ণ জিনিস মেনে চলতে হয়। সেটা হলো যে এখানে তাপমাত্রাকে নির্দিষ্ট রাখতে হয়, আর্দ্রতাকে নির্দিষ্ট রাখতে হয় এবং এরকম ভাবে আলো প্রদান করতে হয়, যাতে এই যে তিনটে জিনিস কেন আমরা দিচ্ছি, যে এই গাছটা যদি বাইরে কোনোভাবে থাকতো তাহলে এই তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করে তার গ্রোথ বা ডেভেলপমেন্ট হতো। তাই সেইটাকে আমরা আর্টিফিশিয়ালি এখানে প্রোভাইড করার চেষ্টা করছি বা এখানে দিচ্ছি, যাতে গাছগুলো এখানেও সঠিক পরিমাণে সঠিকভাবে তাদের ডেভেলপমেন্ট বা বৃদ্ধি এখানে ঘটে। স্যার, একটি ছোট গাছের অংশ থেকে কিভাবে কতটা চারা পাওয়া যেতে পারে? টিস্যু কালচারের মেইন জায়গাটাই হচ্ছে একটা ছোট অংশ থেকে অনেক তাড়াতাড়ি অনেক গাছ ডেভেলপ করা। তো আগে আমরা যে সমস্ত ধাপগুলো দেখলাম, তৃতীয় ধাপে অলরেডি আমরা দেখেছি যে ল্যামিনার এয়ার ফ্লোতে যখন মিডিয়ার মধ্যে গাছটিকে প্লেস করা হয় তারপর সেটাকে আমাদের এই গ্রোথ রুমে রাখা হয়। তো গ্রোথ রুমে রাখার পরে প্রত্যেকটা অংশ থেকে আস্তে আস্তে প্লান্ট ডেভেলপ করে বা প্লান্টলেট যেগুলো সেগুলো ফর্মেশন হয়। এই ফর্মেশনের সময় আর একটা জিনিস প্রথমেই যেটা ঘটে সেটা হচ্ছে যে কিছুটা পরিমাণ যে সমস্ত গাছের পাতা বা কাণ্ড নিয়ে আমরা এখানে কাজ শুরু করেছি সেটা প্রথমে মিশে গিয়ে একটা ক্যালাস বলে একটা স্ট্রাকচার সেটা ডেভেলপ করে এবং পরবর্তীতে সেখান থেকে আস্তে আস্তে এরকম ভাবে প্লান্টলেটস আসে। এবং প্রত্যেক সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এর মধ্যে কোনোভাবে কোনো রকম জীবাণু কোনোভাবে বাইরে থেকে এসে গেছে কিনা। যদি এসে গিয়ে থাকে তাকে আমাকে দূরীকরণ করতে হবে, সেই পার্টিকুলার যে প্লান্টলেটস গুলো আছে সেটা যেন আমি পরবর্তীতে ইউজ না করি। এইটা পরে আমরা কি করব, আবার ল্যামিনারে গিয়ে বারবার মাস প্রোডাকশন করব, মানে একটা গাছ থেকে আরো বেশি বেশি সংখ্যক গাছ ডেভেলপ করব। এই করতে করতে দেখা যায় যে আমরা যদি 8 মাস রাখি তাহলে একটা গাছ যদি আমি প্রথমে নিয়ে থাকি সেটা কিন্তু 1000 বা তারও বেশি চারায় কনভার্ট হয়ে যায়। কোন কোন গাছে এই প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? আমরা মূলত এখানে যে যে কাজগুলো করে থাকি যে কাজের উপরে সেগুলো হচ্ছে, যেমন এটা হলো মিন্ট প্লান্টের ক্ষেত্রে আপনারা যদি দেখেন, মিন্ট প্লান্টের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এর মধ্যে একটা সেকেন্ডারি মেটাবোলাইট বলে পদার্থ থাকে যার নাম হলো মেনথল। সেটা রোগ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখান থেকে আমরা মেডিসিনাল ভ্যালুও কিছু ডেভেলপ করতে পারি। তার মানে যে যখনই আমরা কোনো রকম এই গাছগুলো ডেভেলপ করে আমরা যখন মাঠে নিয়ে যাই সেখান থেকে হাই এন্ড মানে অনেক বেশি পরিমাণে সেরকম মেনথল আমরা পাই। দ্বিতীয় আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্লিপ্টা অ্যালবা। অনেক সময় দেখা যায় যে আমাদের মাথার চুলের যে ডেভেলপমেন্ট সেটার ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখান থেকে তেল নির্যাস করা যায় এবং সেই তেলগুলোর থেকেও কিন্তু আমাদের মাথার যে চুল সেটার কিন্তু একটা ভালো সম্পর্ক এখান থেকে দেখা গেছে। এরপর আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমরা এখানে করে থাকি সেটা হচ্ছে কলা গাছ বা ব্যানানা। এখানে G9 বলে ভ্যারাইটি যেটা আমরা এখানে চাষ করি, তার মূল জিনিসটা হচ্ছে আমরা যদি মাঠে এই ব্যানানা চাষ করতাম বা কলা চাষ করতাম তাহলে যেখান থেকে আমার প্রোপাগেশন করতে হতো, যে সাকার মেটেরিয়ালটা থাকে যেখান থেকে প্রোপাগেশন করতে হয়, সেখান থেকে গাছের যে বৃদ্ধি বা রেট সেটা অনেক কম। সেটা এখানে যদি আমি করি, আমি 8 মাসের মধ্যে যে পরিমাণ চারা আমি ডেভেলপ করে দিতে পারবো সেটা মাঠে নিয়ে গেলে চাষিদের ক্ষেত্রে সেটা প্রায় 2 গুণ থেকে 3 গুণ উৎপাদন দিতে পারে। তাই আমাদের একটা সিগনিফিকেন্ট ভূমিকা এইখানে কিন্তু রয়েছে। আরো একটা জিনিস যেটা ব্যাপার সেটা হচ্ছে কিছু কিছু গাছ থাকে যে গাছগুলোর মধ্যে কোনো বীজ থাকে না। আমরা যখনই গাছ ডেভেলপ করি আমাদের বীজটাই মূল জিনিস বলে ধরে নেওয়া হয়। এই কলা গাছ বা পাইনঅ্যাপল এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু তার কোনো বীজ নেই, পাওয়া যায় না। তাহলে সেই যে গাছগুলো সেই গাছগুলোর জন্য টিস্যু কালচার ছাড়া কিন্তু কোনো ভালো বিকল্প নেই। হ্যাঁ। সেইখানেই কিন্তু আমাদের এই বাজারটিকে বা এই যে পার্টিকুলার এই টেকনোলজিটাকে আরো ভালোভাবে ডেভেলপ করার একটা অংশ থেকে যায়।
তাহলে স্যার এই টিস্যু কালচারটা আগামী দিনে কৃষকদের জন্য বেশ একটা সুবিধাজনক জিনিস হতে চলেছে। অবশ্যই, কারণ আমরা এই যে যে জিনিস দেখতে পেলাম যে বাইরে চাষ করে যে সমস্যাগুলো চাষিরা বারবার সম্মুখীন হচ্ছে, আমাদের টিস্যু কালচারের মাধ্যমে করলে সেটা অল্প সময় এত ভালো রোগমুক্ত এবং প্রপার একটা গাছ দিতে পারি যে 3-4 গুণ যদি উৎপাদন হয় তাহলে চাষিরা অবশ্যই লাভবান। স্যার এই সেক্টরে লাভের সম্ভাবনা কেমন আছে? লাভের সম্ভাবনা চাষিদের ক্ষেত্রে প্রবল, কারণ আমরা একটা জিনিস যদি দেখি যে এইখান থেকে যে সংখ্যক প্লান্ট আমরা পাচ্ছি এইটুকু একটা জায়গার থেকে, সেইটা কিন্তু যখন সেটা মাঠে আমরা নিয়ে যাব তখন সেখানে কিন্তু তার উৎপাদন দেখা যাবে 2 থেকে 3 গুণ বেশি। তাহলে এই যে বাইরে যখন আমরা কোনো একটা গাছকে লাগানোর চেষ্টা করি, বাইরে যখন সে থাকে, সে তখন কি হয়, তার ভিতরে নানা রকম প্রবলেম সে গাছ ফেস করে। সেখানে তার যে বৃদ্ধির প্রবলেম, বাইরে রোগ পোকার প্রবলেম, বা অনেক সময় ক্লাইমেটের প্রবলেম, আবহাওয়ার প্রবলেম, হঠাৎ করে একদিন বৃষ্টি হলো, একদিন প্রচন্ড গরম। আমি এখানে কি করছি, আমার এখানে কিন্তু এই পার্টিকুলার স্টেজটা বা এই যে জায়গাটায় রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রোলড কন্ডিশন। একদম। মানে আমি এখানে টেম্পারেচারটাকে নির্দিষ্ট রেখেছি, আর্দ্রতাকে নির্দিষ্ট রেখেছি এবং আলোকেও আমরা নির্দিষ্ট রেখেছি। হ্যাঁ। ফলে প্রত্যেকটা যে গাছ এখানে ডেভেলপ করেছে তারা কিন্তু তাদের গ্রোথ রেট ইউনিফর্ম, মানে সবাই একই রেটে বৃদ্ধি হয়েছে। ফলে সেটা যখন মাঠে যাবে তখন সেখানে কিন্তু উৎপাদন আসার সম্ভাবনা অনেক বেশি। অনেকটাই বেশি আছে। স্যার ভারতে এর বাজার কত দ্রুত বাড়ছে? কারণ হচ্ছে বিভিন্ন গাছের ক্ষেত্রে যে গাছগুলোকে আগে হয়তো টিস্যু কালচারে ভাবা হতো না, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এখন টিস্যু কালচার আনার শুরু করা হয়েছে। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু হাই ভ্যালু ক্রপস, যেমন ধরুন কফি বা এই ধরনের গাছগুলোকে কিন্তু আগে করা হতো না, এখন এগুলোর উপরেও ফোকাস করা হচ্ছে। তাহলে এই যে গাছগুলো, এই গাছগুলো থেকে যদি আমি বেশি পরিমাণে উৎপাদন পাই বা বেশি বৃদ্ধি পাই, তাহলে অটোমেটিক্যালি চাষিদের যে লাভ সেটা অনেকাংশে বাড়ে। এবং এই যে ছোট ছোট পকেট থেকে আলটিমেটলি এটা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে যাওয়া, এটা কিন্তু আমরা এখন ভালোভাবেই দেখতে পাচ্ছি। স্যার সাধারণ উপায়ে চাষ আর এই টিস্যু কালচার প্ল্যান্ট গুলো নিয়ে মাটিতে চাষ করা, এগুলোর খরচের মধ্যে পার্থক্যটা কি অনেকটাই ডিফারেন্স আছে? এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি কি যে টিস্যু কালচারের এত বড় একটা টেকনোলজি ডেভেলপ করে ল্যাব বানাচ্ছি, হয়তো চারার দাম এতটাই আকাশ ছোঁয়া হবে যে আমরা সেই চাষির ক্ষেত্রে আর সেটা কার্যকর হবে না। কিন্তু আমাদের একটা জিনিস ভাবতে হবে বা বুঝতে হবে যে আমরা যদি প্রপার ওয়েতে ডেভেলপ করি, তাহলে একটা এই যে কলার যেমন আমরা এখানে করেছি, একটা কলার চারা ম্যাক্সিমাম আমরা 14 টাকা পার পিস হিসেবে দিতে পারি। এবার আপনি বলতে পারেন যে একজন চাষি যে মাঠে এটা চাষ করছে সাকার দিয়ে বা গাছের নর্মাল পদ্ধতিতে ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে ডেভেলপ করছে, তার হয়তো সেইটুকু ডেভেলপমেন্টে কোনো খরচ নেই। কিন্তু আমাকে তো শুধু সেইটুকু ভাবলে হবে না, আমাকে দেখতে হবে পুরো প্রোডাকশন প্রসেসটাই কি কি সুবিধা। তাহলে এই চারাটি যখন মাঠে সে লাগাচ্ছে এবং যখন দেখা যাচ্ছে সেটা কম সময়ে বেশি পরিমাণ উৎপাদন দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার লাভ অনেক আলটিমেটলি এসে পৌঁছচ্ছে। এবং যেহেতু কম সময় হচ্ছে, সে চাইলে সে কিন্তু আরো একটা নতুন ফসল বা অন্য কোনো ক্রপের দিকেও সে যেতে পারে। তাহলে এই যে জিনিসটা বা রিপিটেড ওয়েতে যখন একটা গাছ থেকে বারবার উৎপাদন আসে, যেমন কলার ক্ষেত্রে দেখা যায় কলা তো একবার হয় না, বারবার হয়। তাহলে এই যে কম সময় যদি বারবার এরকম ভালো বৃদ্ধি বা ভালো ডেভেলপমেন্ট পাই, তাহলে চাষির দিনের শেষে কিন্তু লাভটা বেশি থাকে। তার মানে স্যার আপনি বলতে চাইছেন সাধারণ উপায়ে চাষ করার থেকে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করলে চাষিরা বেশি মুনাফা অর্জন করতে পারে, তাই তো? অবশ্যই। আচ্ছা স্যার, আমাদের এই ভিডিও দেখে যারা নতুন দর্শক বন্ধু আছে বা যারা চাইছে নতুন ভাবে একটা কোনো ব্যবসা শুরু করতে, তারা এই টিস্যু কালচার নিয়ে ধরুন তারা এগোলো, তারা কি সরকারের থেকে এখনো কোনো সাবসিডি বা সাপোর্টের কোনো ব্যবস্থা শুরু হয়েছে কি? দেখুন, এটাও আমরা যদি প্রপার ওয়েতে দেখি, অলরেডি আমাদের টিস্যু কালচারের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিছু কিছু পরিমাণ সাবসিডি দেওয়া হয়। এবার আপনি বলতে পারেন সেই সাবসিডিটা কি সম্পূর্ণভাবে একটা পুরো ডেভেলপমেন্টের জন্য সর্বোপরি? হয়তো এখনো পুরোপুরি নয়, আরো কিছু কিছু সাবসিডির প্রকল্প আরো আসা বাকি আছে, যেগুলো হয়তো আরো লাভজনক করে তুলতে পারে। এবং তখন দেখা যাবে যে হয়তো টিস্যু কালচার এতটাই ব্যাপ্তি হয়ে যাবে যে আমাদের প্রপার পুরো প্রোটোকলটাই হয়তো এমন এসে যাবে যে এই টিস্যু কালচারের উপরেই বেশি পরিমাণ নির্ভরশীল আমরা হয়ে যাচ্ছি। তবে নানা রকম প্রকল্প অলরেডি আছে, সেগুলো সরকারি বিভিন্ন যে সমস্ত এডিএ অফিস বা এইসবগুলোর থেকে আমরা কিন্তু সেগুলো জানতে। তো ধন্যবাদ স্যার আমাদের লাইভ স্টুডিও দর্শক বন্ধুদেরকে টিস্যু কালচার সম্পর্কিত একটা বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। নমস্কার।